কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর তোমাদের সামনে আবার চলে আসলাম। আজকে অনার্স থার্ড ইয়ারের একটা ক্লাস নিয়ে। যদি তোমরা কেউ আমার সাথে থাকো তাহলে একটু রেসপন্স করো, তাহলে আমি বুঝবো যে আমি সঠিকভাবে সুন্দরভাবে আমার লাইভ কার্যক্রম শুরু করতে সক্ষম হয়েছি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে কেউ একজন না দুইজন যুক্ত হয়েছে। তোমরা যদি একটু রেসপন্স করতা কোনো ধরনের কোনো ইমোজি বা যে কোনো কিছু দিয়ে, তাহলে আমি বুঝতাম যে না, তোমরা আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ এবং দেখতেও পাচ্ছ। যদি কেউ আসো, তো আমি দেখতে পাচ্ছি এখন একে একে 6 জন এসছে আমার সাথে। তোমরা একটু রেসপন্স করলে আমার মনে হয় যে আরো ভালো হয়। ওকে, খেয়াল করো, আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা তোমরা দেখবা যে থার্ড ইয়ার স্টুডেন্টদের জন্য আমাদের আলোচ্য বিষয় যেটা আজকে নির্ধারণ করা হয়েছে সেটা হলো সিগনিফিক্যান্ট অফ সেল ডিভিশন। অ্যাকচুয়ালি সিগনিফিক্যান্ট অফ সেল ডিভিশন থার্ড ইয়ারে আমি আগেই আলোচনা করে ফেলছি। তাহলে আজকে আলোচনাটা আসলে কি করব? তোমাদের সিলেবাস অনলাইনে মোটামুটি আমাদের শেষ হয়ে গেছিল, তারই প্রেক্ষিতে কিন্তু আমরা তোমাদের ইনকোর্স এবং টেস্ট পরীক্ষা কিন্তু অলরেডি নিয়ে ফেলছি। তাহলে আজকে আমরা আলোচনা করব অ্যাকচুয়ালি কি নিয়ে। খেয়াল করো, তোমাদের সামনে আবার আসার মূল যে কারণ, মূল যে উদ্দেশ্য, সেটা হলো রিসেন্ট যে তোমরা ইনকোর্স এবং টেস্ট এক্সাম দিছো, সেই ইনকোর্স এবং টেস্ট এক্সামের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা একটু সলভ করে দিতে চাচ্ছি। তাহলে যেটা হবে যে তোমরা যে এক্সাম দিছো, অনেকেই এক্সাম দিয়ে মনে করো যে অনেক অনেক নাম্বার পাবো, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে নাম্বার অনেক কমে গেছে। তখন তো অবভিয়াসলি কি মন খারাপ হয়, মন খারাপ হয়ে যায় তোমাদের। অ্যাকচুয়ালি তোমরা বুঝোও না যে অ্যাকচুয়ালি ভুল কোন জায়গায় তোমরা করছো। তো যাই হোক, আমি প্রশ্নটা নিয়ে প্রশ্নের যে উত্তরগুলা কি হওয়া উচিত ছিল সেইগুলা নিয়ে আমি আলোচনা করব। তোমাদের খাতা সব এখনো দেখা হয় নাই, 2-1 দিনের মধ্যে খাতা দেখা সব কমপ্লিট হয়ে যাবে। তারপরেও প্রশ্নের উত্তরগুলা যদি তোমাদের মানে ঠিক মতো জানা থাকে, তাহলে খাতা যখন পাবা তোমরা, খাতা দেখে যখন তোমাদেরকে দেওয়া হবে, অবশ্যই ইনকোর্সের খাতা দেওয়া হয় না, সেটা চলে যায় হলো আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে, সেটা আমাদেরকে পাঠিয়ে দিতে হয়, সেটা আমরা পাঠিয়ে দিব। তাই আসলে সেখানে তোমাদের জানারও সুযোগ হয় না যে তোমরা ভুলটা কোথায় করছিলে। তো সেইটার জন্যই, যেহেতু ইনকোর্স তারপরে যে টেস্ট হয়ে গেল, সামনে ফাইনাল পরীক্ষা, আর কয়েকদিন পরেই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা শুরু হবে, খুব বেশি দিন বোধহয় দেরি নাই। তো সেই কারণে যে প্রশ্নর উত্তর তো দিছো, সেটা আসলেই ঠিক দিছো কিনা সেই বিষয়টা একটু আলোচনা করব। সাথে সাথে দেখবা এইটা নিয়ে আলোচনা করলে সিলেবাসের অনেক অংশই কিন্তু টাচ করা হবে, যেটা তোমাদের পরবর্তী পরীক্ষার ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব বহন করবে। ওকে, তাহলে এই যে আমি তোমাদের সেই প্রশ্নটা আমার কাছে আসছে, তাহলে এই প্রশ্নটা ধরে আমি একটু আলোচনা করি। প্রথমেই আমি তোমাদের ইনকোর্স নিয়ে কথা বলবো। তোমাদের থার্ড ইয়ারে সাইটোলজি আর সাইটোজেনেটিক্স মিলে 1 ইউনিট, অর্থাৎ একটা পেপার। এর মধ্যে সাইটোলজি অংশটুকু আমি পড়াই, আর সাইটোজেনেটিক্স অংশটুকু শারমিন সুলতানা আপা পড়াই। তো উনি যদি, উনার সাথে যোগাযোগ করলে হয়তো বা উনিও তোমাদেরকে এই সলভ ক্লাস, অর্থাৎ এক্সাম তোমরা কেমন দিছো, কোথায় কোথায় কি কি ভুল করছো, এইগুলা নিয়ে হয়তো বা উনিও আলোচনা করবেন। তবে ওনার আগে সাইটোলজি অংশটুকু নিয়ে, শুধু সাইটোলজি, সাইটোজেনেটিক্স নিয়ে আমি আলোচনা করব না। তাহলে সাইটোলজি অংশের যে প্রশ্ন, সেই প্রশ্নের যে উত্তর কেমন হওয়া উচিত, সেইগুলা নিয়ে আমি একটু আলোচনা করব। তাহলে প্রথমেই যে প্রশ্নটা ছিল সেটা হলো কোষের আবিষ্কারককে। এইটা একেবারেই সহজ প্রশ্ন, ইন্টারমিডিয়েট লেভেলের প্রশ্নই বলা যেতে পারে। যে বায়োলজি পড়তে গেলে কোষ শব্দটা আমাদের সামনে আসে, আর সেই কোষের আবিষ্কারকের কথাও আমাদের সামনে চলে আসে। তাই আমি এখানে জাস্ট তথ্যটা দিব, এটা এখানে আসলে বোঝার কিছু নাই, জাস্ট একটু জানার বিষয় এটা। সেটা হলো 1665 সালে রবার্ট ব্রাউন নামে একজন, রবার্ট হুক নামে একজন ভদ্রলোক এই কোষ আবিষ্কার করেন। আর রবার্ট ব্রাউনের কথা যেহেতু এসেই গেল, সেহেতু আমি বলি যে এই ভদ্রলোক হলো নিউক্লিয়াস আবিষ্কার করেন। তাহলে কোষ অনেক আগে আবিষ্কার হয়েছে,
পরবর্তীতে নিউক্লিয়াস আবিষ্কার হয়েছে। মজার বিষয় হলো কোষ যখন আবিষ্কার হয়েছিল, অর্থাৎ এই রবার্ট হুক যখন কোষ আবিষ্কার করছিলেন, তখন সেই কোষ কিন্তু জীবিত কোষ ছিল না। অর্থাৎ উনি শুধু কোষ প্রাচীরই আবিষ্কার করছিলেন। অর্থাৎ কর্কের সিপি কেটে মাইক্রোস্কোপে, উনার নিজের তৈরি মাইক্রোস্কোপে উনি দেখেন এবং সেখানে মৌমাছির চাকের মতো কিছু গঠন দেখেন এবং প্রত্যেকটা একককে হলো পরবর্তীতে সেল বা কোষ নামে অভিহিত করা হয় এবং বলা হয় জীবদের গঠন এবং কার্যের একক হলো সেইগুলা। যদিও সেইগুলা ছিল মৃত কোষ, অর্থাৎ স্কেলেরেনকাইমা টিস্যুই উনি দেখছিলেন, তাই সেখানে কিন্তু নিউক্লিয়াস ছিল না, সাইটোপ্লাজম ছিল না। পরবর্তীতে আরো অনেক গবেষণা হয়েছে, জীবিত কোষ আবিষ্কার হয়েছে এবং জীবিত কোষের সাইটোপ্লাজম এবং তথা প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণু ধীরে ধীরে আবিষ্কার হয়েছে। তারই ধারাবাহিকতায় রবার্ট ব্রাউন নামে একজন ভদ্রলোক রাসনা নামক এক ধরনের অর্কিডের কোষ থেকে পরবর্তীতে কোষের মধ্যে থাকা নিউক্লিয়াসকে আবিষ্কার করছেন। তা যাই হোক, এই জায়গাটাই তোমরা একটু অনেক সময় তোমাদের মধ্যে একটু জট পেকে যায় যে রবার্ট হুক, লিউয়েনহুক আর রবার্ট ব্রাউন, এই তিনজন ব্যক্তির আবিষ্কার বা অবদানের ক্ষেত্রে তোমাদের কিছুটা জট পাকিয়ে যায়। তাই একটু আমি ক্লিয়ার করার চেষ্টা করি। লিউয়েনহুক বা লেভেনহুকও বলে ওনার। তাই লিউয়েনহুক হলো মাইক্রোস্কোপ আবিষ্কার করেন, খেয়াল করো। রবার্ট হুক কোষ আবিষ্কার করেন আর রবার্ট ব্রাউন হলো কোষের মধ্যে থাকা যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসকে আবিষ্কার করেন। তাই আশা করি এরপর থেকে এই যে ঝামেলাটা, এইটা তোমাদের সামনে আসবে না। তোমরা এখন ক্লিয়ার ভাবে এটার উত্তর করতে পারবা। 2 নম্বর প্রশ্নে যদি আসি, সেখানে আছে প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম কোন প্রকৃতির হয়। খেয়াল করো, প্রথমে আমাদের একটু মনে করে নিতে হবে প্রোক্যারিওটিক সেল কি। যে সকল কোষে সুগঠিত নিউক্লিয়াস নাই তারা হলো প্রোক্যারিওটিক কোষ। কারা তারা? এখানে যদি আমরা বলি তাহলে ব্যাকটেরিয়া হলো প্রকৃত কি বলে প্রোক্যারিওটিক সেলের উৎকৃষ্ট উদাহরণ হলো ব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়াও আছে, তবে ব্যাকটেরিয়াকে আমি উৎকৃষ্ট উদাহরণ হিসাবে এখানে মানে গণ্য করছি। তাহলে এই ব্যাকটেরিয়া হলো প্রোক্যারিওটিক সেলের উৎকৃষ্ট উদাহরণ। ব্যাকটেরিয়াতে সুগঠিত নিউক্লিয়াস নাই, রাইবোজোম ছাড়া আর কোনো কোষীয় সাইটোপ্লাজমে অঙ্গাণুও নাই, এবং যে রাইবোজোমটা থাকে সেটা হলো 70S টাইপের হয়। 70S মনে আছে তোমাদের? এবার অবশ্যই এখানে প্রশ্নটা প্রকৃতি যদি থাকে তাহলে এইভাবে আসবে প্রশ্নটা যে সেডিমেন্টেশন সহগের উপর ভিত্তি করে, খেয়াল করো, সেডিমেন্টেশন সহগের উপর ভিত্তি করে হলো এই কি বলে প্রোক্যারিওটিক সেলের রাইবোজোম কোন প্রকৃতির, তাহলে সেটা কি 70S টাইপের। ওকে, পরবর্তী প্রশ্ন যদি দেখি 3 নম্বরে, সেটা হলো স্যাট ক্রোমোজোম কাকে বলে। দেখো, আমাদের কোষে যে ক্রোমোজোমগুলা থাকে 46টা, তার মধ্যে এই নিউক্লিওলাসের সাথে যে ক্রোমোজোমটা যুক্ত হয়, সেই ক্রোমোজোমে এই সেন্ট্রোমিয়ার বাদে এক্সট্রা একটা বাহুতে এক্সট্রা একটা কুঞ্চন বা কুঞ্চিত জায়গার সৃষ্টি হয়। ওই কুঞ্চিত জায়গাটাকে আমরা বলে থাকি সেকেন্ডারি কুঞ্চন, আর সেকেন্ডারি কুঞ্চনের পরবর্তী যে অংশটুকু, সেই অংশটুকুরে আমরা বলি স্যাটেলাইট। আর স্যাটেলাইট বিশিষ্ট ক্রোমোজোমকে আমরা বলে থাকি স্যাট ক্রোমোজোম। তাহলে আমি এখানে একটু এঁকে দেখাইতে পারি। ধরে নাও এইটা একটা ক্রোমোজোম, ক্রোমোজোমের এই অংশটুকু হলো সেন্ট্রোমিয়ার, এইটুকু হলো সেই ক্রোমোজোমের, সরি এখনো ক্রোমোজোম কমপ্লিট হয় নাই, এইটুকু হলো ক্রোমোজোমের আর একটা বাহু, এই যে দেখো। তাহলে এই টোটালটা মনে করো একটা ক্রোমোজোম। এই ক্রোমোজোমের এখান থেকে এতটুকুরে আমরা একটা বাহু বলবো, এখান থেকে এতটুকু টোটাল হলো আরেকটা বাহু। দেখো, 2 বাহুর মাঝে এখানে যে কুঞ্চিত জায়গা বা বোতামের মতো যে অংশটা দেখতে পাচ্ছ, এইটাকে আমরা বলে থাকি হলো সেন্ট্রোমিয়ার। খেয়াল করো, এই সেন্ট্রোমিয়ারের এখানে তো একটু কুঞ্চিত জায়গা থাকবেই। এছাড়াও যে ক্রোমোজোমের সাথে নিউক্লিওলাস যুক্ত থাকে, যেটা ধরে নাও নিউক্লিওলাস, তাহলে যে ক্রোমোজোমের সাথে নিউক্লিওলাস যুক্ত থাকে, সেই ক্রোমোজোমের ওই নিউক্লিওলাসের সংযুক্তির স্থানে এক্সট্রা একটা বাহুতে এক্সট্রা একটা কুঞ্চনের সৃষ্টি হয়। ওই কুঞ্চিত জায়গাটাকে আমরা বলে থাকি সেকেন্ডারি কুঞ্চন। আর সেকেন্ডারি কুঞ্চনের পরবর্তী যে অংশটুকু থাকে, আমি এখানে রেড কালারে যদি দেখাই, যে
এই সেকেন্ডারি কুঞ্চনের পরবর্তী যে অংশটুকু থাকে, বাহুর যে বাকি অংশটুকু রয়ে যায়, সেই অংশটুকুকে আমরা বলে থাকি স্যাটেলাইট। আর এই স্যাটেলাইট সমৃদ্ধ বা বিশিষ্ট যে ক্রোমোজোম থাকে সেই ক্রোমোজোমটাকেই আমরা বলে থাকি স্যাট ক্রোমোজোম। ওকে, তাহলে স্যাট ক্রোমোজোম কি? নিউক্লিয়াসে অবস্থিত যে সকল ক্রোমোজোমের বাহুতে নিউক্লিওলাস যুক্ত থাকে, সেই বাহুতে একটা অতিরিক্ত সেন্ট্রোমিয়ার ছাড়াও অতিরিক্ত একটা কুঞ্চনের সৃষ্টি হয়। সেই কুঞ্চনকে বলা হয় হলো সেকেন্ডারি কুঞ্চন। আর সেকেন্ডারি কুঞ্চনের পরবর্তী অংশ, সেকেন্ডারি কুঞ্চন থেকে বাহুর পরবর্তী যে অংশটুকু থাকে, সেই অংশটুকুরে বলা হয় হলো স্যাটেলাইট। আর স্যাটেলাইট বিশিষ্ট ক্রোমোজোমকে আমরা বলে থাকি স্যাট ক্রোমোজোম। তুমি যদি একেবারে সংক্ষেপে বলতে চাও তাহলে বলতে পারো যে স্যাটেলাইট বিশিষ্ট ক্রোমোজোমদেরকে স্যাট ক্রোমোজোম বলা হয়। ওকে, তাহলে স্যাটেলাইট কি সেটা যদি আবার আসে তাহলে সেটাও আমরা বুঝে গেলাম। ওকে, তাহলে মোটামুটি বোধহয় আমরা 3 নম্বর প্রশ্ন যেটা ছিল স্যাট ক্রোমোজোম কি সেটা আমরা বুঝে গেলাম। এরপরে যে টপিকটা আছে বা যে প্রশ্নটা আছে আমরা যদি এখন সেটা নিয়ে আলোচনা করি তাহলে দেখো পরবর্তীতে যে প্রশ্নটা আছে সেটা হলো হেটারোক্রোমাটিনের সঙ্গে হেটারোক্রোমাটিনের সংজ্ঞা দাও। তাহলে হেটারোক্রোমাটিনটা কি? মনে আছে তোমাদের, নিউক্লিয়াসের মধ্যে যখন ক্রোমাটিন তন্তুটা অবস্থান করে তখন ক্রোমাটিন তন্তুর কিছু ক্রোমাটিন তন্তু নিউক্লিয়ার মেমব্রেনের নিচে অতিমাত্রায় কুণ্ডলিত থাকে, আর বাকি জায়গায় সাধারণত তারা হলো হালকা অল্প মাত্রায় হলো জালিকাকারে কুণ্ডলিত হয়ে জালিকাকার গঠন করে। তাহলে ক্রোমাটিনের যে অংশটুকু অতিমাত্রায় কুণ্ডলিত হয়ে বেশি বেশি রং ধারণ করে সেই অঞ্চলকে, ক্রোমাটিনের সেই অঞ্চলগুলাকে আমরা বলে থাকি হলো হেটারোক্রোমাটিন। এবং এই হেটারোক্রোমাটিন দেখা গেছে নন জেনেটিক ডিএনএ দিয়ে গঠিত। তাহলে আমরা সংজ্ঞা কি দিতে পারি যে সাধারণত নিউক্লিয়াসের নিউক্লিয়ার মেমব্রেন সংলগ্ন ক্রোমাটিন অতিমাত্রায় কুণ্ডলিত হয়ে রঞ্জক ধারণ করে ছোপ ছোপ দাগ সৃষ্টি করে, এমন নন জেনেটিক ডিএনএ সমৃদ্ধ ক্রোমাটিন তন্তুকে আমরা হেটারোক্রোমাটিন বলে থাকি। ওকে, এরপরে যেটা আছে সেটা হলো স্যালাইভারি গ্ল্যান্ড ক্রোমোজোমকে পলিটিন ক্রোমোজোম কেন বলা হয়? দুইটা কথা। স্যালাইভারি গ্ল্যান্ড ক্রোমোজোমটা কি মনে আছে তোমাদের? ড্রসোভিলা বা এই জাতীয় মাসিক লালা গ্রন্থিতে যে কোষ থাকে সেই কোষগুলারে আমরা বলে থাকি যে স্যালাইভারি গ্ল্যান্ড সেল। লালা গ্রন্থির ইংরেজি হলো স্যালাইভারি গ্ল্যান্ড। আর সেই কোষে যে বিশেষ টাইপের ক্রোমোজোম থাকতে আমরা দেখি সেই ক্রোমোজোমকে আমরা বলে থাকি হলো স্যালাইভারি গ্ল্যান্ড ক্রোমোজোম। স্যালাইভারি গ্ল্যান্ড ক্রোমোজোমের একটা বৈশিষ্ট্য হলো তাদের যে ক্রোমাটিডগুলা থাকে, খেয়াল করো ক্রোমাটিড থাকে, তারা সেল সাইকেলের একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আটকে যায়, সেল সাইকেল সম্পন্ন করতে পারে না। সেটা কোন ধাপ? এস ধাপ। তোমরা জানো সেল সাইকেল প্রধানত 2টা ধাপে সম্পন্ন হয়, ইন্টারফেজ আর ডিভিশন ফেজ। ইন্টারফেজ আবার 3টা ধাপে সম্পন্ন হয়, G1, S আর G2। তাহলে এস ধাপে যেটা, ইন্টারফেজের এস ধাপে যেটা, সেটা হলো ক্রোমাটিডের যে ডিএনএ সেটা কপি হয়ে কি হয়, একটা থেকে 2টা হয়। তারপরে কি G2, তারপর ডিভিশন হয়। বাট স্যালাইভারি গ্ল্যান্ড ক্রোমোজোমের ক্ষেত্রে দেখা যায় এস ধাপ থেকে G2 এবং পরবর্তী যে ডিভিশন ফেজ সেটাকে আর সম্পন্ন হয় না, বাট এস ধাপেরই পুনরাবৃত্তি ঘটতে থাকে। তাই তাদের ক্রোমাটিডের ডিএনএ, এই স্যালাইভারি গ্ল্যান্ড ক্রোমোজোমের ডিএনএ বারবার রেপ্লিকেশন হওয়ার কারণে কি হয়, একটা ক্রোমোজোমে অনেকগুলা সুতা বা টিনের সৃষ্টি হয়। টিন শব্দের অর্থ সুতা, অর্থাৎ অনেকগুলা সুতা বিশিষ্ট একটা ক্রোমোজোমে পরিণত হয়। তাই এই ধরনের ক্রোমোজোমকে আমরা কি বলি? পলিটিন ক্রোমোজোম। পলি মানে বহু আর টিন মানে সুতা। ওকে, তাহলে এইটাই তোমাদেরকে এখন ব্যাখ্যা করতে হবে। কিভাবে লিখবা? যে স্যালাইভারি গ্ল্যান্ড ক্রোমোজোমগুলি সে কোষ চক্র সম্পূর্ণ না করে এস ধাপে তার ডিএনএর বারবার অনুলিপন হওয়ার কারণে কি হয়, ক্রোমোজোমে একটা ক্রোমাটিনের পরিবর্তে অসংখ্য ক্রোমাটিনের সৃষ্টি হয় বা অসংখ্য সূত্রাকৃতির গঠনের সৃষ্টি হয়। তাদেরই গুচ্ছকেই মূলত আমরা পলিটিন ক্রোমোজোম বলে থাকি। তার মানে স্যালাইভারি গ্ল্যান্ড ক্রোমোজোমই কি হলো? পলিটিন ক্রোমোজোম। ওকে, এবার যদি আমরা দেখি সেটা হলো
কোষচক্রের কোন ধাপে ডিএনএ অনুলিপিত হয়? আমার এই আলোচনা থেকেই কিন্তু চলে এসছে যে আমরা জানি কোষচক্র কি দুইটা ধাপে সম্পন্ন হয়, ইন্টারফেজ আর ডিভিশন ফেজ। তাহলে ইন্টারফেজের আবার কয়টা ধাপ আছে? G1, S, G2। তাহলে অবশ্যই কি এস ধাপে। এস ধাপ মানে সিনথেসিস ফেজ বা উৎপাদন ধাপ। কিসের উৎপাদন? ডিএনএ উৎপাদনের ধাপ। তাহলে ডিএনএর উৎপাদন ধাপে ডিএনএ উৎপাদিত হয়। ওকে, তাহলে এখানে এস ধাপ কথাটা লিখে দিলেই ফুল মার্কস। স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় না কোন ধরনের কোষ বিভাজনে, বা কোন ধরনের কোষ বিভাজনের সময় কোনো স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় না? আমরা জানি মাইটোসিস হইতে গেলেও স্পিন্ডল যন্ত্র লাগে, মিওসিস হইতে গেলেও দুইবার স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। কিন্তু অ্যামাইটোসিসের ক্ষেত্রে এই ঝামেলা নাই। সেই কারণেই তো আমরা অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ বা সরাসরি কোষ বিভাজন বলে থাকি। এই ক্ষেত্রে কোনো জটিল না, একদম সরল প্রক্রিয়া বলে থাকি। কারণ স্পিন্ডল যন্ত্র তৈরি হওয়া কঠিন কাজ, জটিল ঘটনা। তারপর ক্রোমাটিন ভেঙে ক্রোমোজোমে পরিণত হওয়া জটিল ঘটনা, এবং তারা স্পিন্ডল যন্ত্রের সাথে যুক্ত হয়ে আবার বিচ্ছিন্ন হওয়া সবই জটিল ঘটনা। বাট এত কোনো ঝামেলা অ্যামাইটোসিসে নাই। তো সেই কারণে আমরা বলে থাকি যে অ্যামাইটোসিস কোষ বিভাজনে কি হয় না, কোনো স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় না। ওকে, এরপরে যদি আমরা দেখি সেটা হলো ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম কি? তোমাদের মনে আছে যে ল্যাম্প পরিষ্কার, ল্যাম্পের চিমনি, যদিও সেই ল্যাম্পগুলো এখন পাওয়া যায় না, বাট বহু আগে কি হতো, মানুষ যে কুপি জ্বালাইতো, কুপি বা এক ধরনের ল্যাম্প জ্বালাইতো তার চিমনি ছিল, হারিকেনের মতোই কিন্তু লম্বা চিমনি ছিল। খেয়াল করো, যেন বাতাসে আলোটা নিভে না যায়, আগুনটা নিভে না যায়। সেইটা আবার কি, আগুন জ্বালাইলে দেখা যায় যে অনেক সময় সেটাতে কালি লেগে যেত। সেইটা পরিষ্কার করার জন্য এক ধরনের ব্রাশ ব্যবহার করা হতো। যে ব্রাশ তোমরা এখন দেখবা যে বাচ্চারা যে ফিডিং মানে পট থাকে বাচ্চাদের, যেটাকে আমরা সাধারণভাবে ফিডার বলে থাকি। তাহলে ওই ফিডারের যে আছে বা বোতল পরিষ্কার করার জন্য ওই ধরনের ব্রাশ ব্যবহার করা হয়। বর্তমানে এটার বোতল ব্রাশ বা ফিডার ব্রাশ হিসাবে পরিচিত, বাট একসময় ওটাকে ল্যাম্প ব্রাশ বলা হতো, কারণ ল্যাম্পের চিমনি পরিষ্কার করা হতো। খেয়াল করো, মাইক্রোস্কোপের নিচে এই বিশেষ ধরনের ক্রোমোজোমগুলা দেখতে ল্যাম্পের মতোই, ল্যাম্প পরিষ্কারকারী ব্রাশের মতো দেখায় বিধায় ওই ধরনের ক্রোমোজোমকে আমরা ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম বলে থাকি। খেয়াল করো, কিছু সরীসৃপ জাতীয় উদ্ভিদে সরীসৃপ জাতীয় প্রাণীতে হলো প্রথম এটা আবিষ্কার করা হয়। স্যালামেন্ডার বলে এক ধরনের সরীসৃপ, তাদের কোষে, তাদের বিশেষ ধরনের কোষে প্রথম এই ল্যাম্প ব্রাশ টাইপের ক্রোমোজোম আবিষ্কার করা হয়। তাহলে এটা বলতে পারো যে কতিপয় জীবের, যেমন স্যালামেন্ডার দেহের কতিপয় কোষ, খেয়াল করো, কোষে কি হয় যে ল্যাম্প পরিষ্কার করার যে ব্রাশ, সেই ব্রাশের আকৃতির বিশেষ ধরনের ক্রোমোজোম থাকতে দেখা যায়, যেটাকে আমরা ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম বলে থাকি। এটা একটা জায়ান্ট ক্রোমোজোম, মানে দৈত্যাকার ক্রোমোজোম বলা হয়, কারণ অনেক বড় সাইজের হয়ে থাকে। পলিটিন ক্রোমোজোম, ল্যাম্প ব্রাশ ক্রোমোজোম, এরা কিন্তু অনেক বড় বড় সাইজের ক্রোমোজোম। ওকে, এরপরে যেটা আছে সেটা হলো গ্লাইকোক্যালিক্স কাকে বলে? গ্লাইকোক্যালিক্স, গ্লাইকোজেন থেকে গ্লাইকো কথাটা এসছে, আর ক্যালিক্স কথাটা এসছে আরো একটা উপাদানের জন্য, সেটা হলো ফসফোলিপিড বা প্রোটিন। খেয়াল করো, ফসফোলিপিড আর গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিনকে একত্রে আমরা বলে থাকি হলো গ্লাইকোক্যালিক্স। কোথায় পাওয়া যায়? প্লাজমা মেমব্রেনে। খেয়াল করো, আমরা যদি প্লাজমা মেমব্রেনের গঠন দেখি, তাহলে প্লাজমা মেমব্রেনের মূল যে গাঠনিক একক সেটা হলো ফসফোলিপিড। ফসফোলিপিডের বাইলেয়ার থাকে, তার মধ্যে মধ্যে প্রোটিনের অণুগুলা ডুবে ডুবে থাকে, মনে আছে তোমাদের? এই ফসফোলিপিড অণুর সাথে যখন গ্লাইকোজেন যুক্ত হয়, তখন যে পদার্থটা তৈরি হয়, যে অণু তৈরি হয়, সেটাকে আমরা বলে থাকি হলো গ্লাইকোলিপিড। আর প্রোটিনের সাথে যখন গ্লাইকোজেন চেন যুক্ত হয়, তখন যে পদার্থ তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি গ্লাইকোপ্রোটিন। আর এই গ্লাইকোলিপিড আর এই গ্লাইকোপ্রোটিনকে একত্রে আমরা বলে থাকি গ্লাইকোক্যালিক্স। আশা করি আমাদের এই যে ইনকোর্সের জন্য যে
নয়টা প্রশ্ন ছিল, এর মধ্য থেকে সম্ভবত 8টা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয়েছে। আর পরবর্তী যেটা সাইটোজেনেটিক্স, সেখানে বোধহয় 9টা প্রশ্ন ছিল, সেখান থেকে 7টা প্রশ্নের উত্তর তোমাদের দিতে হয়েছে। তা আশা করি আমি এখানে তোমাদের কাছে এই যে প্রশ্নের উত্তরগুলা কি হবে সেইটা বোধহয় আমি এখন বুঝায় বলতে পারছি। এখন তোমরা একটু নিজেরা মেমোরাইজ করে দেখো তোমরা কি লিখছো। যদি আমার এই কথাগুলার বাইরে লিখো তাহলে অবশ্যই নাম্বার কম পাবা। আর আমি যে কথাগুলা বলছি যেভাবে বললাম সেইভাবে যদি সুন্দর করে গুছায় লিখতে পারো তাহলে ফুল নাম্বার পাবা। ঠিক আছে? তা যাই হোক, এখানে একটা বিষয় মনে রাখবা যে সংজ্ঞা ছাড়া, দুই একটা তথ্য ছাড়া, তথ্য একদম ফুল মার্কস আসে, বাট সংজ্ঞা যখন মনোপুত হবে না, হয়তো বা আমি সেইটা মোটামুটি হওয়ার কারণে 1 মার্কস দিয়ে যাব, কিন্তু ওই যে আমার কাছে মনোপুত হয় নাই সেটা কিন্তু আবার পরবর্তী প্রশ্নে মার্কিং এর সময় কিন্তু এফেক্ট করবে। যে কারণে হবে এমন যে তুমি হয়তো বা সবগুলা প্রশ্নই লিখছো মোটামুটি সঠিক, সব কিন্তু একদম পুরাপুরি সঠিক না, সংজ্ঞাটা ভালো হয় নাই, আরেকটা সংজ্ঞা একটু মানে দুর্বল সংজ্ঞা হয়েছে, তাহলে 2টা সংজ্ঞা মিললে হয়তো বা তুমি 1 নাম্বার পাইতে পারো। কিন্তু যখন দিব তখন হাফ হাফ করে দিয়ে দিব, ঠিক আছে, দিয়ে 1 পাইতে পারো। তো সেই কারণে তোমরা কিন্তু একটু মানে দেখবা যে অনেকে মনে করবো আমি তো সবই লিখছি, সংজ্ঞা স্যার যা বলছে কাছাকাছি তো ছিল, কেন আমি ফুল নাম্বার পাইলাম না? তার অন্যতম কারণ এটা যে তোমরা যখন উপস্থাপন করো কথাগুলা অনেক সময় অস্পষ্টতা থাকে, আমাকে নিজে বুদ্ধি খাটে বুঝে নিতে হয়। আর যারা একদম ক্লিয়ার করে বুঝাইয়াই দিবা তুমি সংজ্ঞাটা, তাদের ক্ষেত্রে অবশ্যই কি তারা ফুল মার্কস পাবা। যেমন একটা উদাহরণ দিতে পারি, সেট ক্রোমোজোমের ক্ষেত্রে তুমি যদি স্যাটেলাইট বিষয়টাই একটু ক্লিয়ার না করে সরাসরি বলো স্যাটেলাইট বিশিষ্ট ক্রোমোজোমকে সেট ক্রোমোজোম বলা হয়, ঠিক আছে, কিন্তু আরেকজন যদি কি করে স্যাটেলাইট কি সেইটা আগে বলে তারপরে বলে, যদি বলে এমন অংশ বিশিষ্ট এমন স্যাটেলাইট বিশিষ্ট ক্রোমোজোমদেরকে সেট ক্রোমোজোম বলা হয়, তাহলে অবশ্যই দুইজনের মধ্যে কি একটা পার্থক্য গড়ে যাবে, এবং তাদের মধ্যে অবশ্যই কি মার্কিং এর ক্ষেত্রেও কিন্তু পার্থক্য হয়ে যাবে। তাই আমি যে কথাগুলো বললাম, আমার ক্লাস যেহেতু রেকর্ড থাকছে, তোমরা নিজেরা যা লিখছো আমি জানি, সেটা তোমরা ছবি তুলে রাখছিলা, মেল করে পাঠাইছো, সেই জায়গায় তোমরা একটু মিলিয়ে দেখবা যে আমার কথার সাথে কতটা মিলে কতটা না মিলে, সেই অনুযায়ী তুমি নিজেই বুঝে যাবা তুমি কেমন মার্কস পেতে যাচ্ছ। ওকে, এবার আমরা চলে আসব পরবর্তী যে অংশটা তোমাদের টেস্ট। আমি তো এত সময় ইনকোর্সের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, যে প্রশ্নের উত্তর অলরেডি তোমরা দিয়ে দিছো, যে খাতা অলরেডি আমরা পেয়ে গেছি। এবার টেস্টেরও কিন্তু খাতা আমরা পেয়ে গেছি, যেদিন পরীক্ষা দিছো সেই দিনই আমরা পাইছি মেলে, পরে আবার তোমরা সশরীরে জমা দিছো, সেইগুলো আমরা পেয়ে গেছি। এবার টেস্টের যে প্রশ্নগুলা সেইগুলা নিয়ে একটু আলোচনা করি। দেখো, টেস্টে সাইটোলজি অংশে 4টা প্রশ্ন ছিল, বা আমি বলবো 4 সেট প্রশ্ন ছিল। এই 4 সেট প্রশ্নের মধ্যে প্রথম যে সেট প্রশ্ন ছিল সেটা হলো যে প্লাজমা মেমব্রেনের গঠন সংক্রান্ত ফ্লুইড মোজাইক মডেলটি বর্ণনা করো। দেখো, এখানে একটু বলি, খাতা যখন আমরা দেখি তখন যে কমন ভুলগুলো আমরা পেয়ে থাকি সেইগুলা একটু আমি তোমাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। সেটা হলো যে এখানে আমরা চিত্র চাই আর না চাই, কোনো কিছুর গঠন যখন আসবে চিত্র চাই আর না চাই চিত্র তোমাদেরকে দিতে হবে। কারণ একটা বিষয় খেয়াল করো যে ছবিতে কথা বলে, একটা সাধারণভাবে যদি উদাহরণ দিই, তোমাদের কাছে কেউ যদি জিজ্ঞেস করে যে জিল্লুত স্যার দেখতে কেমন, কেউ একজন বলবে নাক লম্বা, চুলগুলা সোজা, এই 2 পাশে চুল একটু কম, লম্বা আছে, একটু ফর্সা আছে, এমন অনেক কথাবার্তা বলবে। এবার নাক লম্বা বলছো, সেই হিসেবে একজন কিন্তু চিন্তা করতে পারে বিশাল লম্বা নাক, নাক অনেক লম্বা বললা, সে চিন্তা করলো বিশাল লম্বা, মনে মনে তার ভেতরে কি হলো যে আমার একটা ছবি তৈরি হলো, সেই ছবিতে দেখা গেল কি বিশাল নাক লম্বা কার্টুন মার্কা হয়ে গেল। খেয়াল করো, বলছো যে স্যারের নাক অনেক লম্বা, সে ওরকম আরো বেশি লম্বা ভেবে ফেলছে, ঠিক আছে। তো সেই হিসাবে কিন্তু যখন আমরা কোনো কিছুর বর্ণনা দিই, সেই বর্ণনা ধরে যদি আমরা কখনো স্কেচ করি বা মনে মনে চিত্র আঁকি, সেই চিত্র কিন্তু অ্যাকুরেট কখনোই হয় না, খেয়াল করো। কিন্তু
আমার সম্পর্কে যদি কেউ তোমাদেরকে জিজ্ঞেস করে যে জিল্লুস স্যার দেখতে কেমন, কোনো কথা বলার দরকার নাই। যদি তোমাদের কাছে আমার ছবি থাকে, একটা ছবি শুধু তার সামনে শো করে দাও, এই যে জিল্লুস স্যার, সেই বুঝে নিবে নাক কতটা লম্বা, চোখ কতটা ছোট, গায়ের রং কেমন, চুল কেমন, সব কি ওই ছবির মধ্যেই সেই ইনফরমেশনগুলো আছে। তোমাকে এত কষ্ট করে আর বর্ণনা দেওয়া লাগবে না, এবং বর্ণনা দিয়ে একটু তোমার সুর কম বেশির কারণে কি হয়, কার্টুন মার্কা চেহারাও কিন্তু তার সামনে ভেসে উঠবে না। একেবারে পারফেক্ট জিল্লুর রহমানের চেহারাটাই সে কিন্তু সরাসরি দেখে নেবে। ঠিক তেমনি যখন বায়োলজির কোনো কিছুর গঠন বলতে বলা হয়, ঠিক ওই জিল্লুর রহমানের সাথেই তুলনা করো। জিল্লুর রহমানের ছবি দেখাই দিলে যেমন জিল্লুর রহমান একদম কি পারফেক্টভাবে কি উপস্থাপিত হয়, ঠিক তুমি যখন বায়োলজির কোনো কিছুর গঠন তোমার কাছে জানতে চাবে, তখন তার একটা সুন্দর ছবি, যদি একেবারে অ্যাকুরেট একটা ছবি যদি তুমি তুলে দিতে পারো, খাতায় এঁকে দিতে পারো, তাহলে ভেতরে যে কথাগুলা লিখবা সেই কথাগুলাকে অবশ্যই আরো সহজ করে তুলবে কোনটা, চিত্রটা। অর্থাৎ চিত্র দেখেই কিন্তু আমরা বুঝে যাব যে তুমি ভেতরে যা যা লিখছো সেই বিষয়গুলো, কারণ চিত্রে যা থাকে তাই কিন্তু তোমরা বর্ণনা দাও, খেয়াল করো। তা সেই হিসাবে এই ফ্লুইড মোজাইক মডেল যদি আসে, বা যে কোনো কিছুর গঠন যদি আসে, চিত্র চাক আর না চাক অবশ্যই তোমাকে চিত্র দিতে হবে। তাহলে যে কোনো গঠন বা যদি কোনো প্রক্রিয়া আসে, সেটা যে কোনো আমাদের বায়োলজি পড়ার জন্য, সে বোটানি বলো, জুলজি বলো, যে কোনো এই যে সাবজেক্টেই হোক না কেন, যদি কোনো কিছুর গঠন বা কোনো প্রক্রিয়া আসে, তাহলে অবশ্যই তার চিহ্নিত চিত্র অঙ্কন করে তোমাকে দেখাইতে হবে। তাই ফ্লুইড মোজাইক মডেলের ক্ষেত্রে যে আলোচনার যে বিষয়, সেটা হলো তোমাদের মধ্যে একটা কমন যে সমস্যাটা, তোমরা মনে করো অনেক বেশি বেশি লিখবো, তাহলে বেশি বেশি নাম্বার পাবো, চিত্রটাতে কি গুরুত্বই দাও না, অনেকে তো চিত্র দিতেই চাও না। আর যারা দু একজন চিত্র যারা মানে দেয়, অধিকাংশ চিত্র দেয়, যারা চিত্র দিবে তাদের চিত্রটাও কিন্তু অ্যাকুরেট হইতে হবে। চিত্রগুলাতে তোমরা একেবারেই কি সময় দিতে চাও না, কি করো, লেখার মতো লিখে গেল, লাস্টে একটুখানি জায়গা হয়তো ছেড়ে গেছিলা, কোনো রকম সেখানে কি তাড়াহুড়া করে এমন একটা চিত্র আঁকো যেটা গ্রহণযোগ্য হয় না। আর চিত্র যদি খারাপ হয়, তুমি যতই বর্ণনা দাও ভালো, তুমি কিন্তু নাম্বার ভালো পাবা না। কারণ আমি অ্যাট এ গ্ল্যান্স কিন্তু চিত্র দেখেই আমি বুঝবো যে তুমি প্লাজমা মেমব্রেনের গঠন কতটা জানো, বুঝো। তাই চিত্র খারাপ দিয়ে তুমি বর্ণনা ভালো লিখলে, একদম সঠিক লিখে দিলা, তুমি কিন্তু ভালো মার্কস পাবা না। কিন্তু চিত্র ভালো দাও, ইনফরমেশন একটু শর্ট করে দাও, কারণ চিত্রে যে ইনফরমেশনগুলো ক্লিয়ার বোঝা যায়, সেইগুলা না দিয়ে যে ইনফরমেশনগুলো চিত্রে কাভার করছে না, সেই ইনফরমেশনগুলাই কি ভালো করে লিখো। আর যেটা কি কাভার করছে সেটা কিছু কিছু দাও, কিছু স্কিপ করে দাও, ঠিক আছে। কিন্তু চিত্রটা তোমাকে ভালো করে দিতেই হবে। তো এই ফ্লুইড মোজাইক মডেলের যে গঠন যখন তোমরা লেখো, খাতা যখন আমরা দেখি, তখন এই সমস্যাটা সব থেকে বেশি দেখি। ঠিক চিত্র দেয় না, বা দিলেও ঠিক মতো দেয় না, আর অনেক সময় চিত্র দেয় এমন খুব তাড়াহুড়া করে যেখানে বোঝাই খুব কষ্ট হয়ে যায়, তখন কিন্তু মার্কস অনেক অনেক কমে যায়। এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে। এরপরে যে প্রশ্নটা আছে 1-এর খ, এটাতে 8 মার্কস ছিল। অ্যাকচুয়ালি সুন্দর করে চিত্র এঁকে বর্ণনা দিতে গেলে 8 মার্কস আমার কাছে মনে হয় যে যথেষ্ট, বরং আর 2-1 মার্কস বাড়াইলে বোধহয় ভালো হতো। কিন্তু একটা জিনিস মনে রাখবা, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আমরা এই বাক্যটার সাথে সবাই কম বেশি পরিচিত, যে আয় বুঝে ব্যয় করো, বা যাটুকু যে জিনিস আছে তোমার সেই অনুযায়ী তুমি কি মানে কাজ সম্পাদন করো। এইটা কিন্তু এক ধরনের ক্রিয়েটিভিটি। তাই মার্কস আছে 8। তুমি যখন বইয়ে পড়ছো, বইয়ে অনেক তথ্য আছে ফ্লুইড মোজাইক মডেলের গঠন সংক্রান্ত, তুমি সব তথ্য কি দিবা? অবশ্যই না। তোমাকে এখন তোমার ক্রিয়েটিভিটি এখন শো করতে হবে, যে কোন তথ্যগুলা দেওয়া বেটার, ইম্পর্টেন্ট তথ্যগুলাকে বেছে বেছে যে সময় বরাদ্দ আছে 8 মার্কসের জন্য, যে যতটুকু সময় বরাদ্দ, তুমি তার থেকে বেশি নিবা না। সেই সময়ের মধ্যে কতটুকু তথ্য দিবা, ছবিটা কিভাবে আঁকবা, এইটাই কিন্তু তোমার ক্রিয়েটিভিটি। অনেকেই বলে স্যার বইয়ে তো অনেক কিছু আছে, এত কিছু আর মাত্র 8 মার্কস আর এত কম সময়। উত্তর হলো এটা, বইয়ে তো থাকবে অনেক ইনফরমেশন থাকবে, তার মধ্য থেকে তুমি কি করবা,
পিক করবা সেই ইনফরমেশনগুলো যেগুলো সবথেকে কি গুরুত্বপূর্ণ, সেই ইনফরমেশনগুলো দিয়েই তোমাকে একটা ডিজাইন করে ফেলতে হবে। আমি এই সময়ের মধ্যে 8 মার্কসের জন্য এতটুকু লিখব, ঠিক আছে? ওকে, তাহলে এই বিষয়গুলো একটু ভালো মতো মাথায় রাখবা। এবার প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক কোষের মধ্যে পার্থক্য নিরূপণ করো। এইটা ছোটবেলার কথা, তারপরেও একটু মনে করাই দিই। যাদের সুগঠিত নিউক্লিয়াস আছে তারা কি ইউক্যারিওটিক সেল, যাদের নাই তারা প্রোক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলে বিভিন্ন সাইটোপ্লাজমে পর্দাবৃত অঙ্গাণু আছে, প্রোক্যারিওটিকে নাই। ইউক্যারিওটিক কোষগুলো সাধারণত বড়, প্রোক্যারিওটিকগুলো ছোট। ইউক্যারিওটিক কোষগুলো উন্নত, প্রোক্যারিওটিকগুলো অনুন্নত। ইউক্যারিওটিক সেল সাধারণত উদ্ভিদ এবং প্রাণীতে পাওয়া যায়, প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়াতে পাওয়া যায়। ইউক্যারিওটিক সেল মাইটোসিস বা মিওসিস পদ্ধতিতে সাধারণত বিভাজিত হয় অধিকাংশ, আর অধিকাংশ প্রোক্যারিওটিক সেলই হলো অ্যামাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়। এমন বেশ কিছু কথা। এখানে যদি দেখো 4 মার্কস আছে। এখন বলতে পারো যে স্যার 4 মার্কসের জন্য আমরা কতগুলা পার্থক্য দিব? কমন একটা কথা, 4 মার্কসের জন্য 4টা পার্থক্য এনাফ, যদি সিগনিফিক্যান্ট প্রধান 4টা পার্থক্য হয়। কিন্তু অনেক সময় যেটা হয় যে তোমরা নিজেরাই কনফিউজ থাকো যে কোনটা প্রধান আর কোনটা হলো অপ্রধান। তাই আমি বলবো যে অবশ্যই পার্থক্য 6টা দেওয়ার চেষ্টা করবা, তাহলে আশা করি তার মধ্যে প্রধান 4টা পার্থক্য এসেই যাবে 4 মার্কসের জন্য। আর যদি 3 মার্কস থাকে অবশ্যই অন্তত 5টা পার্থক্য দিবা, তাহলে তাও তোমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট বলে মনে হবে। তাহলে তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হওয়া গুরুত্বপূর্ণ পার্থক্য, সিগনিফিক্যান্ট পার্থক্য যেগুলো মনে হবে 5টা, তার মধ্যে 3টা তোমার স্যারের সাথে মিলে যাবে, এক্সামিনারের সাথে মিলে যাবে। তাই অন্তত 5টা বা 6টা, অর্থাৎ যত মার্কস থাকবে তার থেকে, সেই মার্কসের থেকে অন্তত 2 থেকে 3টা পার্থক্য বেশি দেওয়ার চেষ্টা করবে। তাহলে সেখানে কি হবে, তোমার দৃষ্টিতে যেগুলো তাৎপর্যপূর্ণ, তোমার শিক্ষকের দৃষ্টিতে সেগুলো তাৎপর্যপূর্ণ নাও হইতে পারে। কিন্তু তুমি যদি একটু পার্থক্য বেশি দাও, তাহলে আমি বিশ্বাস করি যে তার মধ্যে তোমার শিক্ষকের দৃষ্টিতে যে তাৎপর্যপূর্ণ যে পার্থক্যগুলো, সেইগুলোও আশা করি এসে যাবে। ওকে, এবার সাইটোলজিতে রবার্ট হুকের অবদান। ইতিহাস কাহিনী পড়তে ভালোই লাগে, একটু পড়ো। যে 1665 সালে রবার্ট হুক তার নিজের তৈরি মাইক্রোস্কোপ দিয়ে যে কি কর্কের সিপি কেটে দেখছিল, দেখে কোষ আবিষ্কার করে। কোষই যদি আবিষ্কার না হতো তাহলে আর সাইটোলজি সাবজেক্টটাই হতো না। তাহলে এই সাইটোলজির জনক আমরা কাকে বলতে পারি? এই রবার্ট হুককেই কিন্তু আমরা বলতে পারি। তো যাই হোক, তাহলে অবশ্যই রবার্ট হুকের অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান এই সাইটোলজিতে আছে। তাই এইটা মোটামুটি দেখি সবাই জানে। এই কাহিনী যেহেতু অল্প 4 মার্কসের, মোটামুটি এই কাহিনীগুলো দেখি সবাই 4 মার্কস অনুযায়ী সুন্দর করে লিখতে পারে। তারপরেও তোমাদের জন্য যেটা থাকবে, আমার পরামর্শ থাকবে যে যখনই এই জাতীয় কোনো কারো অবদান থাকবে, তাহলে সালগুলা উল্লেখ করার চেষ্টা করবা, স্থানকাল এইগুলা, মানে কোন স্থানে সে জন্মাইছিল, কোথায় সে কি কাজ করছিল, স্পেসিফিক ভাবে কোন বইয়ে সে প্রকাশ করছিল, স্পেসিফিক ভাবে এই নামগুলা দিতে হবে। তা না হলে কিন্তু ভালো মার্কস আসবে না। ওকে, ক্লোরোপ্লাস্টের গঠন ও কাজ, ইন্টারমিডিয়েটের প্রশ্ন। ইন্টারমিডিয়েটে যেভাবে লিখছিল এখানে সেইভাবে লিখলে হবে না। 8 মার্কস। ইন্টারমিডিয়েটে সর্বোচ্চ 4 মার্কসের উপরে পরীক্ষা দেওয়ার সুযোগই তোমাদের ছিল না সৃজনশীলে। তাই সেখানে যদি গঠন আসেও 3 মার্কস বা 4 মার্কসের আসছে, সেখানে অনেক ইনফরমেশন তুমি কি ড্রপ করে চলে গেছো, বাট এখানে ড্রপ করা যাবে না। গঠন যখন আসবে, আমি আগেই বলছি, চিত্র দিতে হবে সুন্দর করে। এবং যখন গঠন আসে তখন সূক্ষ্ম গঠন, অর্থাৎ থাইলাকয়েডের মধ্যে কি আছে সেইটাও চিত্র সহ তোমাকে কিন্তু বর্ণনা করে দিতে হবে। এই হলো অনার্স লেভেলে। সেই ইন্টারমিডিয়েট লেভেলের মতো যা বাহ্যিক গঠন এঁকে তুমি চলে আসবা, তাহলে নাম্বারও ইন্টারমিডিয়েট লেভেলেরই পাবা। আর অনার্স লেভেলে অবশ্যই যখন গঠন আসবে, বাহ্যিক গঠন তো থাকবেই, সাথে থাইলাকয়েডের গঠন খেয়াল করো, তারপরে যে আউটার মেমব্রেন, ইনার মেমব্রেনের ম্যাগনিফাইং গঠন, এইগুলাও একটু চিত্র দিয়ে এবং বিস্তারিত লিখে তোমাকে বর্ণনা করতে হবে। যেমন থাইলাকয়েডের মেমব্রেন কি দিয়ে তৈরি? ফসফোলিপিড বাইলেয়ার, এবং সেখানে প্রচুর পিগমেন্ট থাকে, পিগমেন্ট সিস্টেম 1, পিগমেন্ট সিস্টেম 2, এগুলা থাকে। খেয়াল করো, এটিপি সিনথেসিস থাকে, ইটিএস থাকে, বা যা যা থাকে, এই সব কিছু তোমাকে ওই জায়গাটায় দেখাইতে হবে।
সাইটোক্রোম থাকে, যেটা বলি আমরা ইটিএস বা সাইটোক্রোম থাকে, সেইগুলা তোমাকে শো করতে হবে, যেন আমরা বুঝতে পারি যে তুমি ইন্টারমিডিয়েটে তো শুধু বাহ্যিক গঠন তুমি জানতা, তুমি অন্তঃগঠনও যে শিখে গেছো অর্থাৎ বড় হয়ে গেছো সেটাও যেন আমরা বুঝতে পারি, তা না হলে কিন্তু নাম্বার ভালো আসবে না। নিউক্লিয়াসের ক্ষেত্রেও একই কথা, অবশ্যই নিউক্লিয়াসের গঠন বাহ্যিক গঠন তো থাকবে, সাথে একটু ম্যাগনিফাইং করে ওই নিউক্লিয়াসের মধ্যে যে ক্রোমাটিন থাকে সেই ক্রোমাটিনের অংশ জুম ইন করে একটু কিন্তু দেখাই দিতে হবে যে ক্রোমাটিনের মধ্যে কি আছে, এবং সেটা তোমাকে বর্ণনায় দিতে হবে। নিউক্লিয়াসের গঠন বর্ণনা করতে গেলে সেই ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের বিষয়টা চলে আসে, সেইটাও তোমাকে কি শো করে দিতে হবে। জাস্ট শুধু বাহ্যিক অবয়ব, নাম, কোথা থেকে এসে, ব্যাস কত, এইগুলা লিখলেই কিন্তু শেষ না, ঠিক আছে? এখানে 8 মার্কস মানে অনেক, এবং ইন্টারমিডিয়েট লেভেলের যে পড়াটা সেইটা দিয়েই তোমরা চালানোর চেষ্টা করো, এইটা একটা দুঃখজনক বিষয়। আমি দেখছি ম্যাক্সিমাম যখন খাতা দেখি ক্লোরোপ্লাস্ট সবাই লেখে, নিউক্লিয়াস সবাই লেখে, কিন্তু লেখার মানটা কি ইন্টারমিডিয়েটের যে 4 মার্কসের জন্য যা পড়ছিলাম তাই লেখে। তাহলে এখানে কি সেই 4ও পাবা না, তো 4 মার্কসের জন্য যদি লিখো, তথ্য দাও, তাহলে 4-এ কি 4 পাবা? 3 পাবা হয়তো বা, তাহলে এখানেও লিখলে এরকম 8-এর মধ্যে 3 পাবা, ঠিক আছে? তো এই জন্য অবশ্যই একটু ইলাবোরেটলি তোমাদেরকে লিখতে হবে, তথ্য অনেক বেশি থাকতে হবে, চিত্র স্পষ্ট হইতে হবে, মনে রেখো। এবার 3 নম্বর প্রশ্ন যেটা, সেটা হলো স্যালাইভারি গ্ল্যান্ড ক্রোমোজোমের গঠন। ভাগ্য ভালো যে এটা এই ইন্টারমিডিয়েটে ছিল না, তাই ইন্টারমিডিয়েটে না থাকার কারণে এইটাকে তোমরা নতুন করে তোমাদের পড়তে হয়। নতুন করে যখন পড়ো তখন আমি দেখি বেশ ভালোই পড়ো, আর ইন্টারমিডিয়েটে যেগুলা থাকে সেইগুলা কষ্ট করে পড়তে চাও না, ওই লেভেলেরই কি লিখতে চাও বা লিখে ফেলো, যে কারণে নাম্বার কম আসে। স্যালাইভারি গ্ল্যান্ড ক্রোমোজোম যেহেতু ইন্টারমিডিয়েটে কোনোভাবেই তার নামও ছিল না, কোনো জায়গায় থাকতে পারে, 2-1 জায়গায় কোনো বইয়ে উদাহরণ হিসাবে ব্যতিক্রম ক্রোমোজোম হিসাবে নাম থাকতে পারে, কিন্তু তার সম্পর্কে তেমন কোনো ইনফরমেশন ছিল না। অনার্স লেভেলে এটা বিস্তারিত জানতে হয়। আমি তোমাদেরকে একটা ক্লাস নিয়েছিলাম স্যালাইভারি গ্ল্যান্ড ক্রোমোজোম নিয়ে, ওই ক্লাসটা যদি একটু আর একবার দেখে নাও তাহলে আমার মনে হয় যে সেটা তোমাদের অনেক কাজে আসবে, এবং ওই ক্লাসটাই কোনো সময় হয়তো বা জ্যামে পড়লা বা যে কোনো সময় অবসরে একটু একবার দেখবা, ওখান থেকে ওখানে যে স্যালাইভারি গ্ল্যান্ড ক্রোমোজোম নিয়ে যে আলোচনাটা করছিলাম সেটা ভালো মতো বুঝে রাখলে, জেনে রাখলে পরীক্ষায় এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, আসার সম্ভাবনা সমূহ। তাই আরেকবার আমার ওই লেকচারটা একটু ভালো করে ফলো করো, আশা করি তাতেই যথেষ্ট। আর বইয়ে তো আছেই, ফলো করার পরে একটু বই পড়বা। ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিনের মধ্যে পার্থক্য অলরেডি আমি বোধহয় আলোচনা করে ফেলছি কিছুটা। ইউক্রোমাটিন জালিকাকারে থাকে, হেটারোক্রোমাটিন ছোপ ছোপ দাগ তৈরি করে। ইউক্রোমাটিন হলো জেনেটিক ডিএনএ দিয়ে গঠিত, হেটারোক্রোমাটিন নন জেনেটিক ডিএনএ দিয়ে গঠিত। ইউক্রোমাটিন সাধারণত নিউক্লিয়াসের কেন্দ্রের দিকে জালের মতো ছড়ানো থাকে, আর হেটারোক্রোমাটিনগুলা সাধারণত নিউক্লিয়ার মেমব্রেনের নিচে কম্প্যাক্ট অবস্থায় অবস্থান করে। এমন আরো বেশ কিছু এখানে আমি আলোচনা করছিলাম, দেখবা ইউক্রোমাটিন হেটারো, এটা তো আমি প্রধান 3টা পার্থক্যর কথা বললাম, আরো বেশ কিছু পার্থক্য আছে। ওই যে প্রোটিনগুলো আছে সেই প্রোটিনের মাঝে মাঝে যে অংশ সেইটার যে মানে তফাৎ, এইগুলো আরো অনেক বিষয় আছে। ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনের যে এইটা ছিল লেকচারটা ছিল, আশা করি তোমরা সেটা আরেকবার একটু ফলো করবা, আরেকবার একটু ভালো করে দেখবা। ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এইগুলা পরীক্ষায় আসার জন্য খুব ইম্পর্টেন্ট। এইটাও যেহেতু ইন্টারমিডিয়েটে ছিল না, সেই কারণে ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিনটা একটু কিন্তু এখন যা পড়বা সেটাই কিন্তু তোমার কাজে লাগবে। ওকে, 8টিএস রাইবোজোমের গঠন খেয়াল করো। যখনই আমরা 8টিএস রাইবোজোমের কথাটা বলি তখনই কি একটু হকচকিয়ে যাও যে এই আবার কোন রাইবোজোম। সেডিমেন্টেশন সহগের উপর ভিত্তি করে আমরা জানি রাইবোজোম 2 প্রকার, 7টিএস আর 8টিএস। 7টিএস রাইবোজোম কোথায় থাকে? প্রোক্যারিওটিক সেলের সাইটোপ্লাজমে এবং ইউক্যারিওটিক সেলের বিভিন্ন অঙ্গাণুর মধ্যে, যেমন ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সে, মাইটোকন্ড্রিয়ানের ম্যাট্রিক্সে 7টিএস টাইপের রাইবোজোম থাকে। আর 8টিএস টাইপের রাইবোজোম কোথায় থাকে? প্রকৃত কোষ অর্থাৎ ইউক্যারিওটিক যত সেল আছে সেই সেলের সাইটোপ্লাজমে থাকে 8টিএস টাইপের রাইবোজোম। 8টিএস টাইপের রাইবোজোম 2টা সাব ইউনিট দিয়ে তৈরি, একটা বড় একটা ছোট।
বড় সাব ইউনিটটা হলো 60s, ছোটটা হলো 40s টাইপের হয়। আমি ডিটেল বোধহয় তোমাদেরকে শিখাইছিলাম, আমি বোধহয় অ্যানিমেশনও দেখাইছিলাম আমার যতটুকু মনে পড়ে। সেডিমেন্টেশন সহগ কি সেটা নিয়েও বোধহয় আমি আলোচনা করছিলাম। তাই এই 80s বা 70s রাইবোজোম যেইটারই গঠন আসুক না কেন, ঘাবড়ানোর কিছু নাই। শুধু কি হবে, পার্ট দুইটা। 70s হইলে যেটা হবে 50s আর 30s দুইটা সাব ইউনিটে তৈরি হবে, আর 80s হইলে 60s আর 40s এই দুইটা সাব ইউনিটে তৈরি হবে। এছাড়া আর কিন্তু তেমন কোনো পার্থক্য নাই, অবস্থানগত কারণ ছাড়া, কোথায় থাকে সেটা ছাড়া। তো সেই কারণে আমার মনে হয় যে দেখো এখানে 5 মার্কসের প্রশ্নটা ছিল, এই জায়গাটাই তোমরা প্রথমে একটু ঘাবড়াইছো অনেকেই। যদি আমি বলতাম রাইবোজোমের গঠন বর্ণনা করো, তাইলে এত বেশি ঘাবড়াইতাম, হুবহু এসে যেত। আমি জাস্ট একটু শুধুমাত্র ইউক্যারিওটিক সেলের সাইটোপ্লাজমে প্রাপ্ত রাইবোজোমের গঠনটাই আমি জানতে চাইছি। আশা করি এইটা তোমরা ভালো লিখছো, এবং অনেকেই এইটা যখন লিখবা, ওই যে আগেই বলছি গঠন পেলে চিত্রটা কিন্তু মাস্ট। ওকে, এরপরে যদি দেখি সেটা হলো অ্যামাইটোসিস ও মাইটোসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্য। এইটা আমার মনে হয় যে অ্যামাইটোসিস মাইটোসিস যখনই তোমরা বুঝে যাবা, পার্থক্য করতে তোমাদের তেমন কোনো সমস্যা হবে না। অ্যামাইটোসিস আদি কোষের ক্ষেত্রে সাধারণত কতিপয় প্রকৃত কোষে, মাইটোসিস প্রকৃত কোষী জীবের অর্থাৎ ইউক্যারিওটিক জীবের দেহকোষে সাধারণত ঘটে থাকে। অ্যামাইটোসিসে স্পিন্ডল যন্ত্র তৈরি হয় না, মাইটোসিসে হয়। অ্যামাইটোসিস খুব দ্রুত এবং মানে সরাসরি, মাইটোসিস একটু ধীর গতি। অ্যামাইটোসিসে কি হয়, অ্যামাইটোসিস কোথায় ঘটে সেটা তো আমি বললাম। তো এই জাতীয় বেশ কিছু দেখো পার্থক্য আছে, খেয়াল করো। অ্যামাইটোসিসে ক্রোমাটিন তন্তু ভেঙে ক্রোমোজোমে পরিণত হয় না, বাট মাইটোসিসে ক্রোমাটিন তন্তু ভেঙে ক্রোমোজোমে পরিণত হয়। তাহলে এমন যে পার্থক্যগুলা, দুই ধরনের কোষ বিভাজন প্রক্রিয়া যদি তুমি বুঝে যেয়ে থাকো, এবং একটু যদি চোখ বন্ধ করে, যেমন আমি আমার মাথায় 4-5টা বোধহয় পার্থক্য আসলো, আমি যদি আরেকটু সময় নেই, একটু যদি চোখ বন্ধ করে একটু দুইটা বুঝে, যেহেতু দুই ধরনের কোষ বিভাজন বুঝি, একটু সেটা নিয়ে একটু যদি আমি একটু কল্পনা করার চেষ্টা করি, তাহলে আরো পার্থক্য কিন্তু আমার সামনে চলে আসবে। খেয়াল করো, তাই ইউক্যারিওটিক সেল আর অ্যামাইটোসিস আর মাইটোসিস কোষ বিভাজনের এই দুইটা প্রক্রিয়াকে ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো, জেনে রেখো, তাহলে পার্থক্য এমনিতেই এসে যাবে। নতুন করে আলাদাভাবে আর পার্থক্য মুখস্থ করা লাগবে না। ওকে, এরপরে যেটা আছে সেটা হলো সেল সাইকেল প্রক্রিয়া ব্যাখ্যা করো। বড় একটা প্রশ্ন, 12 মার্কসের। খেয়াল করো, সেল সাইকেল বলতে কিন্তু আমরা যদি এখন বলি, তাহলে সেল সাইকেল যদি তোমাকে এখন আলোচনা করতে হয়, তাহলে টোটাল দেখো কতগুলা ধাপ এসে যাবে। প্রথমে ইন্টারফেজ, তারপরে ডিভিশন ফেজ। ইন্টারফেজ আবার 3টা ধাপে, কি কি? G1, গ্রিনে ভালো বোঝা যাবে না, আমরা ব্ল্যাক দিয়ে বোঝাই। তাহলে টোটাল সেল সাইকেলে দেখো কতগুলা ধাপ, G1 প্লাস S প্লাস G2। খেয়াল করো, তারপর আমরা জানি এবার ডিভিশন ফেজ। ডিভিশন ফেজ আবার 2টা ধাপে সম্পন্ন হয়, ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। তাহলে ক্যারিওকাইনেসিস আবার কয়টা ধাপে সম্পন্ন হয়? 6টা। কি কি? প্রোফেজ, 5টা ধাপে সম্পন্ন হয়। প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, তারপর অ্যানাফেজ, টেলোফেজ। আর সাইটোকাইনেসিস জাস্ট একটা ধাপে, সাইটোকাইনেসিস। ওকে, তার মানে সেল সাইকেল যখন তুমি বর্ণনা করবা, তখন এতগুলা ধাপ তোমাকে কিন্তু ডিটেলে বর্ণনা করতে হবে। কি কি? G1, S, G2, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আর সাইটোকাইনেসিস। তার মানে কতগুলা হলো দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 9টা ধাপ। তাহলে এই 9টা ধাপে যখন তুমি আলোচনা করবা, তাহলে অবশ্যই সেখানে অনেক আলোচনা আসবে, এবং প্রত্যেকটা ধাপে কি আছে, একটা তার নির্দিষ্ট কি রূপ আছে। এখানে শুধু আমরা প্রথম দিকের রূপগুলো আমরা সাধারণত দেখাই না, কিন্তু চিত্রে অন্তত তোমাকে এই প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আর সাইটোকাইনেসিস সব থেকে ভালো হয় যদি প্রত্যেকটা ধাপের রূপ তুমি দেখাই দিতে পারতাম, দেখাই দাও, তাহলে সেইটা হবে এই 9টা ধাপেরই যদি চিত্র দিয়ে তুমি কি বর্ণনা করো, তাহলে সেইটা হবে পারফেক্ট বর্ণনা। খেয়াল করো,
এই 12 মার্কস দেওয়ার অন্যতম কারণ হলো এটা, যে এত বড় একটা টপিক যদি তোমাকে সম্পূর্ণ টপিকটা লিখতে অনেক সময় লাগবে, এবং এখানে চিত্রগুলা কিন্তু খুবই ভাইটাল। কারণ কোন ধাপে কেমন দেখাচ্ছে, তার পরের স্টেজে কেমন দেখাচ্ছে, অর্থাৎ প্রথম যেমন G1 আর S এর এই দুইটা ধাপের মধ্যে চেহারাগত কি পার্থক্য, এইগুলো সবই কিন্তু ধারাবাহিক চিত্রের মাধ্যমে তোমাকে বুঝাই দিতে হবে, দিলেই সম্পূর্ণ সেল সাইকেলটা সম্পূর্ণ হবে। তাই পুরাপুরি সেল সাইকেল যদি বর্ণনা করতে হয় তাহলে সেটা ব্যাপক পরিসর আমি বলবো, এবং সেখানে অনেক ইনফরমেশন, অনেক চিত্র, অনেক সময় লাগে, সেই কারণে এখানে মার্কস অনেক বেশি দেওয়া হয়েছে। এখানে তোমরা যেটা করে থাকো, সেল সাইকেল কনসেপ্টটাই অনেকের কাছে ক্লিয়ার না। আমি যখন খাতা দেখি তখন এটা দেখি, এখানে কি করো যে পুরা এই যে মাইটোসিসের যে বিষয় ধাপগুলা যে সেল সাইকেলের অন্তর্গত, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, এটা যে বর্ণনা করতে হবে তা করো না। কি করো, জাস্ট সেল সাইকেল বলতে দুইটা ধাপ, ইন্টারফেজ আর ডিভিশন ফেজ, এই দুইটুকু কোনো রকমে তার ধাপগুলা কোনো রকম একটু বর্ণনা করে ছেড়ে দেওয়ার চেষ্টা করো, তাহলে নাম্বার খুবই কম আসবে। অবশ্যই তোমাকে একেবারে এই যে ধাপগুলা দেখালাম, প্রত্যেকটা ধাপ পুরা সেল সাইকেলটা দেখাবে, একটা সাইকেল এঁকে দেখাইতে হবে ধাপগুলার অবস্থান, এবং প্রত্যেকটা ধাপ আবার আলাদা আলাদা পয়েন্ট করে সেখানে কি কি ঘটে সংক্ষেপে সেটা বর্ণনা এবং চিত্র তোমাকে দিয়ে এই প্রশ্নটা উপস্থাপন করতে হবে। অবশ্যই সময়টাকে কিন্তু তোমাকে বিবেচনায় রাখতে হবে। খেয়াল করো, আমরা যদি দেখি 4 ঘন্টা পরীক্ষা 80 মার্কসের, তাহলে প্রতি ঘন্টায় তুমি কয়টা, এখানে প্রশ্ন প্রতি ঘন্টার জন্য, তাইলে বরাদ্দ কত আছে 20 মার্কস। তার মানে 20 মার্কসের এক প্রশ্ন লেখার জন্য তুমি 1 ঘন্টা টাইম পাবা। তাহলে এখানে যদি 12 মার্কস থাকে তাহলে তুমি কতটুকু টাইম পাচ্ছ, 40 মিনিট মতো টাইম পাচ্ছ। 40 মিনিট এনাফ সেল সাইকেল বর্ণনা করার জন্য। 35 থেকে 40 মিনিটের মধ্যে টাইম পাবা, অন্তত 35 থেকে 40 মিনিট মতো টাইম পাবা, সেটা এনাফ আমার হিসাবে, যদি তুমি দ্রুত সময় নষ্ট না করো এবং চিত্রগুলো যদি একটু ফাস্ট রাখতে পারো, তাহলে এই সময়টা যথেষ্ট। ওকে, তাহলে আশা করি তোমাদের এই ক্লাসটা কাজে আসবে, কারণ আমরা যে কৃতকর্ম করি, করে সেখানকার ভুল থেকে আবার নতুন করে শিক্ষা নিয়ে পরবর্তীতে সেই ভুল আর করি না, এইটাই কিন্তু আমাদের প্রত্যেকের ধরন। যেমন আমি না বুঝে যদি একদিন আগুনে হাত দিয়ে ফেলি, তাহলে এই যে খারাপ কষ্টটা পাইলাম, সেইটা মনে রেখে দ্বিতীয় দিন কিন্তু আমরা আর আগুনের কাছে যেতে চাই না, গেলেও সাবধানে। ঠিক পরীক্ষা যখন তোমরা দাও, তখন পরীক্ষা দিতে গিয়ে যে ভুলগুলা করো, সেই ভুলগুলা যদি জানতে পারো, তাহলে সেই ভুলটাকে শুধরে নিয়ে আবার পরবর্তী পরীক্ষাটা শুদ্ধভাবে দিতে পারো বা দেওয়া যায়। এইটাই কিন্তু বাস্তবতা। কিন্তু আমাদের যেটা হয় সেটা হলো, আমরা পরীক্ষা দিলাম, কত নাম্বার পাইলাম তাই জানলাম, কিন্তু পরবর্তীতে যে আমি আবার শুধরাবো, কোথায় ভুল করছিলাম, কোথায় শুধরানো উচিত, সেই বিষয়গুলো তো আমরা খেয়াল করি না। কিন্তু আজকে যে ক্লাসটা নিলাম, দয়া করে তোমরা এই ক্লাসটা একবার মনোযোগ দিয়ে হলেও দেখো, তাহলে দেখবা যে কোথায় তোমরা ভুল ত্রুটি করো, বা আমি যেটা আলোচনা করলাম এখান থেকে অনেক কিছু শিখতে পারবা, যেটা পরবর্তীতে তোমার যে ফাইনাল পরীক্ষা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষা খুব শীঘ্রই হয়তো বা তোমাদের সেই পরীক্ষা হবে, সেই পরীক্ষায় এই পরামর্শগুলা বা এই কথাগুলা কাজে লাগাইতে পারবা। সেই জন্যই কিন্তু এই রিক্যাপ বলা যেতে পারে, যে এই পরীক্ষার উপরে একটা ক্লাস আমি তোমাদের নিলাম। তোমাদের যদিও কোর্স শেষ হয়ে গেছে, তারপরেও এই ক্লাসটা আমি নিজে থেকেই নিলাম, এই কারণে যে এই ক্লাসের যে আলোচনা, সেখান থেকে তোমরা অনেক ভুল ত্রুটি নিজেকে শুদ্ধ করে নিতে পারবা, নিয়ে পরবর্তী পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায় সেটা তুমি কাজে লাগাইতে পারবা। ওকে, ভালো থাকবা সবাই, দোয়া করবা আমাদের জন্য। আর তোমাদের জন্য তো অবশ্যই অনেক অনেক সুখবর, যে তোমাদের পরীক্ষাগুলা হয়ে গেল। প্রথম তো অনেক কথা বলছো যে এত সময়, অল্প সময়ের মধ্যে পরীক্ষা দিব কিভাবে, দেখো হয়ে কিন্তু গেছে। পরীক্ষা যেহেতু দিয়ে ফেলছো, টেস্ট ঝামেলা শেষ, ফর্ম ফিল আপও হয়ে গেছে, সামনেই তোমরা এখন ফাইনাল এক্সামও দিয়ে দিচ্ছ। তার মানে করোনা কালে যেখানে সারা বিশ্ব কত ক্ষতির সম্মুখীন হয়েছে, তোমাদের খুব বেশি কিন্তু সমস্যার সম্মুখীন হতে হলো না। এই যে একটা বছর প্রায় বা 9-10 মাস যে বসেছিলাম, সেটা এই অনলাইনের ক্লাসটাকে, এই ক্লাসের ভিত্তি ধরে কিন্তু কর্তৃপক্ষ তোমাদের জীবন থেকে একটা বছর নষ্ট হতে দিল না।
হয়তোবা আগে কিছুটা জট ছিল, এখানে কিছুটা হবে, কিন্তু অনেক আমি মনে করি যে সিদ্ধান্তটা এসছে, পরীক্ষাটা দিলা কষ্ট করে, কিন্তু তোমাদের লাইফের গতিটা কিন্তু মানে সুন্দরভাবে, যেটা আটকে গেছিল সেটা কিন্তু আবার সুন্দরভাবে সচল হয়ে গেল। তাই ধন্যবাদ আমার পক্ষ থেকে কর্তৃপক্ষকে, তোমাদেরও আশা করি এই ধন্যবাদ তোমরাও কি কর্তৃপক্ষকে দিবা, কারণ অনলাইনের ক্লাসগুলা খারাপ হয় নাই আমার হিসাবে। সেই ক্লাস করে কিন্তু সিলেবাস যে তোমরা বুঝে পরীক্ষা দিছো সেটাও কিন্তু আমরা টেস্ট পরীক্ষা ইনকোর্স নিয়ে কিন্তু বুঝছি যে না, যথেষ্ট ইফেক্টিভ ছিল আমাদের ক্লাসগুলা, তা নাহলে পরীক্ষাগুলো এইভাবে দিতেও তোমরা পারতা না। সব মিলায়ে ভালো থাকবা সবাই, পরীক্ষার প্রস্তুতি নাও। হয়তোবা তোমাদের থার্ড ইয়ারে ক্লাস নিয়ে হয়তোবা আর আশা হবে কিনা জানি না, তাই দোয়া চাইলাম তোমাদের কাছে, দোয়া করবা। অনেকের হয়তোবা আজকেই থার্ড ইয়ারের শেষ ক্লাস, কারণ এর পরে আবার ফাইনাল পরীক্ষা দিয়ে ফোর্থ ইয়ারে উঠে যাবা। তাই ভালো থেকো সবাই, দোয়া রাখো আমার জন্য, দোয়া রাখো সারা পৃথিবীর জন্য। ধন্যবাদ সবাইকে।